আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রজনীর আকাশে মস্ত বড় চাঁদ, চারপাশে বইছে হিমেল হাওয়া, বাড়ির বাগান থেকে আসছে ফুলের মৃদু সুবাস। রোজা আকাশের দিক হতে নজর সরিয়ে ধ্যান দিলেও মনের গহীনে কিছু উন্মত্ত ভাবনায়, মাঝে মধ্যে যাবতীয় নিয়মের বাইরে গিয়ে কিছু উদ্ভট ভাবনা ওর মস্তিষ্কে জেগে বসে। ভিন্ন রকম ইচ্ছে অনিচ্ছে জেগে উঠলেও সেগুলো আর পূরণ করা হয়ে ওঠে না। ওর ঘোলাটে দৃষ্টি আধার ঢাকা অন্তরিক্ষে, রাতের আকাশের গায়ে জলজল করছে ফুটি ফুটি তারা। বাইরে পক্ষীদের আনাগোনা শুরু হয়েছে মাত্রই। চিন্তা অস্থিরতা নিয়ে অপেক্ষা করতে করতে রোজার চোখ কখন যে লেগে এসেছিল বুঝতেই পারেনি। দরজায় টোকা পড়তেই ও সচকিত হলো। ঘুমের রেস থেকে যাওয়ার চোখ মুখ ফুলে লালচে বর্ণ ধারণ করেছে। চেঞ্জ করে নিয়েছে সেই কখন। এলোমেলো চুলগুলো হাতখোপা বেঁধে বিছানা থেকে নেমে দরজা খুলল রোজা। ঘরে ঢুকলো ফিহা আর ঈশা। ওদের দুজনকে দেখে লিভিং রুমের ঘটনার কথা মনে হলো ওর। ফিহাকে কিছু জিজ্ঞেস করতে যাবার আগেই ও ফ্রেশ হতে চলে গেল, আর ঈশা ড্রয়ার থেকে ওর জামা কাপড় বের করছিল চেঞ্জ করার জন্য। দূর দূর মন নিয়ে রোজা ঈশার কাছে গিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। ঈশা মুহূর্তেই ওর ভাবগতিক বুঝতে পারে, ঠোঁটে হাসি এঁকে বলে, মনে হয় খুব শীঘ্রই আরেকটা বিয়ে খেতে যাচ্ছি। বিস্ময় রোজার মুখ হাঁ হয়ে গেল। এর মানে একটাই, বাবা মা সবটা মেনে নিয়েছে। কিন্তু এত সহজে? যেখানে সুলতানা কোনো ক্রমেই আত্মীয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চান না, সেখানে কিভাবে এত সহজে রাজি? ও হতবিহ্বল হয়ে গেলেও আর কোনো প্রশ্ন করল না ঈশাকে। সবাই ভালোই ভালোই মেনে নিলেও রোজার খুব লজ্জা লাগতে শুরু করলো। সুলতানা এ নিয়ে ওর সঙ্গে হালকা পাতলা আলাপও সেরে নিল, কিন্তু অবান্তর কোনো প্রতিক্রিয়া দেখালো না। সেদিন রাতে 11:30টায় ডিনারে বসলো বাড়ির সকলে। ডাইনিংয়ে খেতে বসেও রোজা অস্বস্তিতে ভুগছিল। তবে আত্রিশ আসেনি খেতে। ও তখন নিচের ঘরে ঘুমিয়েছিল। রাতের খাবার দাবার সারার পরে ক্লান্ত সবাই যখন ঘুমোতে গেল, তখন রোজা ফিহার কাছে গেল একরাশ দ্বিধা নিয়ে। আত্রিশের অসুস্থতার কথাটা তখনই ফিহা জানতে পারল। ও উদ্বিগ্ন হয়ে জানালো, আত্রিশ রাতে কিছুই খায়নি, আর বাড়ির কেউ জানেও না আত্রিশের জ্বর হয়েছে। অগত্যা ফিহা রোজাকে বলল, তুই কি আগে থেকেই জানতিস ভাইয়ার জ্বর? রোজা নিচু স্বরে বলল, হ্যাঁ, সকালেই জেনেছিলাম, কিন্তু উনি কাউকে জানাতে নিষেধ করেছে। ফিহা বিরক্ত হয়ে বলল, বাধ্য বরের বাধ্য বউ, ভাইয়া বলুক আর না বলুক, তোর তো উচিত ছিল বিষয়টা কাউকে জানানো, অ্যাটলিস্ট উৎস ভাইয়াকে। এখন গিয়ে দেখ, মরার মতো পড়ে আছে, ওষুধ নিয়েছে কিনা কে জানে। তুই যে কি করিস না। বলেই গটগটিয়ে হেঁটে সামনে পা বাড়ালো। সঙ্গে সঙ্গে রোজাও এলো। ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করলো, এখন কি করবে আপু? ফিহা চিন্তিত স্বরে বলল, কি আর করব, গিয়ে দেখি তোর হবু বর মহাশয় কি করছে, ঘুম ভাঙলো কিনা কে জানে। বাই দ্য ওয়ে, তুই প্লেটে করে খাবার নিয়ে আয়, কিছু একটা পেটে দিয়ে। ঔষধটা তো নিতে হবে, তাই না? তাও বটে, আচ্ছা আমি এনে দিচ্ছি। ফিহা ভ্রু কুঁচকে বলল, এনে দিচ্ছি মানে? তুই ভাইয়ের ঘরে নিয়ে আয়। রোজা শুকনো কণ্ঠে বলল, না, আমি ওনার ঘরে যাব না। কেন? রোজা দৃঢ় কণ্ঠে বলল, ওনার সঙ্গে আমার বিয়ের কথা হয়েছে মাত্র, আমি ওনার বউ হইনি এখনো। ওই ঘরে যাওয়ার অধিকার এখনো আমার হয়নি, যার ফলে বিষয়টা দৃষ্টিকটু দেখাবে। সকালে তো না পারতে গিয়েছিলাম, কিন্তু এখন আমার যতটুকু করা প্রয়োজন ততটুকুই করব ফিহাপু। ফিহা হতাশ হয়ে বলল, তোর যা অভিমত, কিন্তু খাবারটা এনে দে, আমি নিয়ে যাই। রোজা হাসার চেষ্টা করে বলল, অবশ্যই। বলেই তড়িঘড়ি করে রান্নাঘরে এলো রোজা। আর ফিহা গেল উৎসের ঘরে ঔষধ আনার জন্য। যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছে, তাই কাউকে আর ডাকলো না রোজা। ফ্রিজ থেকে কিছু তরকারি নামিয়ে গরম করে নিল। ভাত খুব বেশি ঠান্ডা ছিল না। প্লেটে করে খাবার নিয়ে আত্রিশের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ফিহার জন্য।
আচমকা কৌতূহল বশত পর্দাটা অল্প একটু সরিয়ে আতৃষের ঘরে উকি দিতেই ওর চোখ ছানা পড়া হয়ে যায়। আতৃষ খালি গায়ে উপুর হয়ে বিছানায় শুয়ে আছে, আর ওর আধখোলা দৃষ্টির জোড়া ঠিক রোজার মুখেই নিবদ্ধ। এক দৃষ্টিতেই তাকিয়ে আছে রোজার মুখপানে। ভুল দেখছে ভেবে রোজার চোখ কচলে আবারও তাকালো, কিন্তু বাস্তবেই যে আতৃষ পর্দার ফাঁক দিয়ে ওকে দেখছে বুঝতে পারল তখনই। অস্বস্তিতে মিইয়ে গেল ওর হতবিহ্বল অবস্থা অবলোকন করেই আতৃষ দুর্বল অথচ শান্ত স্বরে বলল, যেটা আমার সেটা শুধুই আমার। যদি একটু অন্য কারো হয় সেটা আমার দরকার নেই, কিন্তু আমি কারোর ভাগ কেড়ে নেই না, এবং আমার ভাগের জিনিস কাউকে কেড়ে নিতে দেইও না। কথাটুকু শ্রবণ করা মাত্রই রোজা ঝট করে পর্দা ফেলে দিল। ফলে দুজনের কেউই আর কাউকে দেখতে পেল না। ফিহা এসে পড়ল মিনিট খানেকের মধ্যেই, সঙ্গে উৎসও আছে। খাবারের থালা আর ঔষধের বক্সটা হাতে নিয়ে ফিহা উৎস আতৃষের ঘরে ঢুকতেই রোজা হাঁপ ছাড়ল। অতপর বড় বড় পা ফেলে নেহার ঘরে এসে শুয়ে পড়ল। ওর বাপাশে ঈশা তখন গভীর ঘুমে মগ্ন। রোজা অন্য পাশে শুয়ে আনমনে খানিকক্ষণ আগের ঘটনাগুলোর কথা ভাবছে। অস্বস্তি ও লজ্জার সংমিশ্রণের সাথে ওর মনের কোণে বারবার আরও একটি প্রশ্ন জাগ্রত হচ্ছে। আতৃষ আর ওর এক হওয়ার মাঝে তো আর কোনো বাধা নেই, তাহলে কেন একটু আগে সে এই কথাটি বলল? সেটা কি শুধুই কথার কথা, নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনো ব্যাপার? অনেক ভেবেও এই প্রশ্নের কোনো কুলকিনারা খুঁজে না পেয়ে চিন্তা করা বাদ দিল রোজা। অতপর একরাশ সুখ, ভালো লাগা, নতুন কিছু স্বপ্ন আর মনের কোণে জেগে ওঠা কিছু সুপ্ত প্রশ্ন নিয়ে একসময় নিদ্রাগত হলো সে। আচ্ছা, পৃথিবী কি জানে রোজা তার আতৃষকে কতটা ভালোবাসে? একটা সপ্তাহ এভাবেই কেটে গেল। এর মধ্যে নেহার বৌভাতের আয়োজনও সম্পন্ন হয়েছে। বাড়িতে এসে বেরিয়েও গেছে নেহা, রিসোফি আর ওর বোন ইমা। নেহা তো বিয়ের মতো চমকপ্রদ ব্যাপারটা শুনে খুবই পুলকিত হলো। ওর ভাইয়ের কাণ্ড কারখানা শুনে আর রোজার প্রতি ওর ভালোবাসা দেখে বিমোহিত। কিন্তু এই কটা দিন রোজা যে কতটা অস্বস্তি নিয়ে কাটিয়েছে সেটা শুধুই সেই জানে। জ্বর থেকে সুস্থ হবার পর আতৃষের ব্যবহার যেন আরও পাল্টে গেল। ইতিমধ্যেই আজিজুর সাহেব তো খুবই পছন্দ করে ফেলেছে ওকে। সুলতানাও একটু গলে গেছে। সচরাচর রোজাকে একটু স্পেসে পায় না আতৃষ। সারাক্ষণ কেউ না কেউ ওর সঙ্গেই আছে। বোন মতো দুটো কথা বলারও সুযোগ পায় না সে। সেদিন এক গোধূলির সন্ধ্যা, বাড়ির সকলে মিলে আড্ডা বসিয়েছে ছাদের কোণের ঘরটিতে। বসে থাকতে থাকতে পা ঝিমঝিম করছিল বলে রোজা একটু ছাদে হাঁটাহাঁটি করছিল। আতৃষ অফিস থেকে ফিরে বাড়ির শুনশান দেখে এক গ্লাস পানি নিজেই নিয়ে খেলো। এরপর সোজা ছাদে চলে এলো। রোজাকে আনমনে পায়চারি করতে দেখে ও এগিয়ে গেল। হঠাৎ সামনে আসায় রোজা একটু হকচকিয়ে যায়। নিজেকে ধাতস্থ করতে না করতেই আতৃষর হাত টেনে চুমু খেয়ে বলে, এই হাত দুটো আমার, আমি ছাড়া কাউকে ছুতে দেবে না কখনো। রোজা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, বললেই হলো, আমার হাত আমি কাকে ধরতে দিব না দিব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আতৃষ সরু চোখে তাকিয়ে বলল, আগে তো চুপচাপ ছিলে, এখন মুখে এত খই ফুটে কেন তোমার? সব কথায় অহেতুক রিয়াক্ট করো। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। আর তাও না হলে মেনে নিলাম আদৃশের বউ, তার সাথে একটু বেয়াদবি করতেই পারে, কিন্তু একবার ভুল করেও তো ভালোবাসি বলতেই পারো। কেন সেটা ভুল করে উচ্চারণ করো না? রোজা শক্ত কণ্ঠে বলল, আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি যে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি এটিকে আপনি সন্তুষ্ট নন? যে ভালোবাসি শুনতে চাচ্ছেন? এসব ব্যাপার মনে ঘটে, মুখে নয়। যে সারাদিন ন্যাকামো করে ভালোবাসি ভালোবাসি বলে আপনার থেকে ফেভার পাওয়ার আশায় থাকবো, আমি ও ধরনের মেয়ে নই। আতৃষ বাঁকা হেসে বলল, আমি জানি তুমি এ ধরনের মেয়ে নও। তুমি শুধু এই একটাই, আর এই একটার মালিক শুধু আমি। সেই জন্যই তোমাকে আমার কলিজার ভেতরে বাড়িতে হাত বাড়িয়ে তোমার হাত ধরতে আসে। তাহলে দক্ষযজ্ঞ বাদিয়ে ফেলতে কিন্তু দুবার ভাববো না। রোজা অবাক স্বরে জিজ্ঞেস করল। মানে? আতৃষ চোয়াল শক্ত করে বলল, ভালোবাসি বলতে হবে না, কিন্তু তুমি শুধু আমার দিকে তাকাবে, আমাকে ভালোবাসবে। রোজা নিচু স্বরে জিজ্ঞেস করল, এই, এর মানে কি? আপনার কেন মনে হচ্ছে আমি অন্য কারোর দিকে তাকাবো? আতৃষ ক্রোধিত স্বরে উত্তর দেয়, তুমি হয়তো তাকাবে না, কিন্তু অনেকেই তোমার দিকে তাকাবে। তাই যথাসম্ভব নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। রোজা একটু অবাক হয়ে বলল, আমার জানা মতে সব কিছুই নিয়ন্ত্রণে আছে,
কিন্তু আপনি বারবার অহেতুক একটা বিষয়ে ইঙ্গিত করছেন কেন? রোজা নিজেকে নিজে প্রোটেক্ট করতে জানে। আত্রিশ বাস্তবতা বোঝানোর চেষ্টা করে বলল। তারপরও তুমি একজন মেয়ে। রোজা ছাছালো গলায় বলল। মেয়ে বলে কি আমরা দুর্বল এমন মনে হয় আপনার? আত্রিশ রুক্ষ স্বরে বলল। অনেক ক্ষেত্রেই মেয়েরা যেমন পুরুষদের চেয়ে এগিয়ে আছে, তেমনি অনেক দিক থেকে তারা পুরুষদের থেকে পিছিয়ে আছে। এদিকটা একটু চিন্তা করলেই তুমি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। রোজা হতাশ হয়ে বলল। আপনি হয়তো কোনো কিছু নিয়ে চিন্তিত, তাই এরকম বলছেন। আমাকে কি বিষয়টা বলা যায়? আত্রিশ ওর নাক টেনে দিয়ে বলল। তোমাকে বলে অহেতুক ঝামেলা বাড়িয়ে লাভ নেই, তুমি ঝামেলা বাঁধানো মেয়ে। রোজা গম্ভীর গলায় বলল। তাহলে বিয়ে করতে চান কেন আমাকে? ভালোবাসি বলে। কেন? আত্রিশ উত্তর না দিয়ে নীরব রইল। রোজাকে সে কেন ভালোবাসে এটা সে নিজেই জানে না, তো উত্তর দেবে কি? আর ভালোবাসায় সবসময় কারণ খুঁজতে হয় না। আত্রিশ অফিসের স্যুটটা খুলে হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদ থেকে নেমে গেল। রোজা ওর যাওয়ার পানে নিঃশব্দে তাকিয়ে রইল। আত্রিশ যে কিছু একটা নিয়ে চিন্তিত এটা রোজা বুঝতে পারলেও ওর কিছু করার ছিল না, কারণ লোকটা কাউকেই কিছু বলে না। যা ভাবার যা করার নিজে থেকে সেসব করে নেয়। সেজন্য বিষয়টা নিয়ে আজেবাজে চিন্তা করা নিজের মস্তিষ্ককে সামলালো সে। এদিকে দুই পরিবারের সবাই যেহেতু রাজি, সেজন্য খুব শীঘ্রই বিয়ের দিনক্ষণ পাকাপোক্ত করা হলো। অবশ্য বাড়ির লোকজন সবাই সেটাই চেয়েছিল, বাড়ির বড় ছেলের বিয়ে, তাও আবার সবার পছন্দের পাত্রীর সঙ্গে। এর থেকে আনন্দ আর খুশির কি হতে পারে? কিছুদিনের মধ্যে রোজার ভার্সিটির ক্লাসও শুরু হয়ে গেল। কিন্তু মেয়ের যেহেতু কয়েকদিন পরেই বিয়ে, সেজন্য সুলতানা স্বামীর সাথে কথা বলে ঠিক করলেন তারা রোজাকে নিয়ে গ্রামেই ফিরে যাবেন। বিয়ে পর্যন্ত সেখানেই থাকবে। রোজার নিজ বাড়িতে বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হবে। বাস্তবতা বুঝতে পেরে রোজারও সেটাই ঠিক বলে বোধগম্য হলো। কিন্তু বাদ সাধল আত্রিশ। বিয়ের যেহেতু দিন 15 বাকি, তো সব কিছু এখানে থেকেই করা যায়, ঝামেলাও কম হবে। কিন্তু আজিজুর সাহেব রাজি হলেন না। তিনি গ্রামের চেয়ারম্যান, আর তার একমাত্র মেয়ের বিয়ে কিনা এখানে থেকে দেবেন? এটা কিছুতেই মানার মতো নয়। ধুমধাম আয়োজন করে তিনি মেয়েকে আত্রিশের হাতে তুলে দেবেন। এখানে মেয়ের পরিবারের নিজস্ব চিন্তা, ইচ্ছে, স্বপ্ন আছে। সেটা ভেবেই ইনায়েত সাহেব আত্রিশকে বোঝালেন। অগত্যা স্বাভাবিক থাকার চেষ্টা করে আত্রিশ বিষয়টা মেনে নিল, কিন্তু সে মোটেও রোজাকে দূরে করতে চায়নি। রোজ সকালে রোজাকে দেখে ওর দিন শুরু হওয়াটা আজকাল অভ্যেসে পরিণত হয়েছে। এর ব্যতিক্রম হলে সারাটা দিন কেমন অদ্ভুত অস্থির লাগে ওর। কিন্তু রোজাকে সে আজীবনের জন্য নিজের করে পাবে, এজন্য কিছুটা কষ্ট তো পোহাতেই হবে। এইসব বলে নিজেকে বোঝ দিল আত্রিশ। কাল ভোরের ট্রেনে রোজারা গ্রামে চলে যাবে। টিকিট কাটাও ইতিমধ্যে শেষ। আত্রিশ এ বিষয়ে কিছুই জানত না। সন্ধ্যায় ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরে খবরটা শুনেই ওর মেজাজ তরতর করে বেড়ে গেল। এত শীঘ্রই যে রোজারা চলে যাবে ঘৃণাক্ষরেও ভাবেনি সে। ঠিকঠাক করে কফিটাও খেতে পারল না। রাতের খাবারের সময় মনের কোণে সুপ্ত একটি ইচ্ছে নিয়ে ডাইনিংয়ে এসে রোজার পাশের চেয়ারে ঈশাকে দেখেই মেজাজ তিরিক্ষি হয়ে গেল ওর। কেউ কি জানে না এখন রোজার আশেপাশে থাকা, একটুখানি সময় কাটানোর ইচ্ছে আত্রিশের থাকতে পারে? এটা তো ওর মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সবাই কি মৌলিক অধিকারের বিষয়গুলো ভুলে গেল? হয়েছেটা কি সবার? আত্রিশের চেহারায় গৌরবর্ণের মেঘ যেন খেলাধুলা করতে লাগলো। ঈশা পানির গ্লাস হাতে নিতে গিয়ে আচমকা ওর দিকে চোখ পড়ল। ভাইয়ের মনোভাব চট করেই বুঝতে পারল ঈশা। কেউ ওদের লক্ষ্য করছে কিনা দেখে ঈশা বোকা বোকা হাসি দেওয়ার চেষ্টা করে অতি নিচু স্বরে বলল, এখানে বসবে নাকি? আমি কি পাশের চেয়ারটাতে চলে যাব? তুমি কি রেগে আছো ভাইয়া? আত্রিশ নিচু স্বরে কিন্তু কর্কশ গলায় উত্তর দিল, ইচ্ছে করছে খাবারের টেবিলটাই উল্টিয়ে দেই, বুঝতে পারছিস? ঈশা হাসি বন্ধ করে বলল, ওকে ওকে, আমি বুঝতে পারছি তোমার কথা, এখনই উঠে যাচ্ছি, টেক ইউর টাইম। বলেই ঈশা সেখান থেকে উঠে গেল। এসব কথা রোজার কর্ণগোচর হতেই ও অবাক হয়ে তাকালো ওদের দিকে। আত্রিশ থমথমে চেহারা নিয়ে ওর পাশে বসতেই প্রশ্ন করলো, আপনার কি খানিকটা লজ্জাও নেই? কোথায় কিভাবে ব্যবহার প্রদর্শন করতে হয় সেটার ন্যূনতম জ্ঞান কি আপনার মধ্যে নেই? আচ্ছা, আপনি কি বিয়ের পরেও সবার সামনে আমার সাথে এরকম ব্যবহার করবেন? আত্রিশ ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো,
মনে হয়। রোজা রাগে দাঁতে দাঁত চেপে পড়ল। আই সয়ার, আমি আপনার সংসারই করব না। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। যে আমাকে বুঝবে, যে আমাকে এমন বিব্রতকর অবস্থায় ফেলবে না, তাকেই খুঁজে নিব। আদ্রিস হতভম্ব হয়ে পড়ল। মানে সোজাসুজি কথা বলি, সেজন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তোমার একটু মায়া হবে না আমার জন্য? রোজা দৃঢ় কণ্ঠে বলল। একদমই না। যে আমাকে সম্মান দিতে জানে না তার জন্য আবার কিসের মায়া? আদ্রিস সবার সামনে চেঁচিয়ে ওঠার চেষ্টা করেও নিশ্চুপ রইল, কারণ রোজা এটা পছন্দ করবে না। সেজন্য ও সরি কথাটা উচ্চারণ করে চুপচাপ খাওয়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ভুলবশত টেবিলের নিচ দিয়ে রোজার পায়ে ধাক্কা লেগে গেল আর অসহায় ভঙ্গিতে রোজাকে দেখল। এদিকে আদ্রিসের অসহায় ভঙ্গিমা দেখে রোজার পেট ফেটে হাসি পেল, কিন্তু মুরব্বীদের সামনে আর হাসি দিল না। চোখে মুখে কাঠিন্যতা এনে তীব্র দৃষ্টিতে আদ্রিসের দিকে তাকাতেই ও থেমে গেল। আদ্রিস বলল, বিলিভ মি, এটা নিতান্তই অ্যাক্সিডেন্ট, আমি ইচ্ছে করে করিনি। এটা নিতান্তই দুর্ঘটনা নয়, সব আপনার ইচ্ছাকৃত কাজ। আপনি আজকাল বেশি লুতুপুতু ব্যবহার করছেন। এটা বলেই রোজা আবার খাওয়ায় মনোযোগ দিল। আদ্রিস আটকে রাখা দীর্ঘশ্বাস ছেড়ে পানির গ্লাসের দিকে হাত বাড়ালো। আদ্রিস লুতুপুতু কাজ করছে কিভাবে বলতে পারলো রোজা? এত নির্দয় ব্যবহারে আদ্রিসের মনটা যে ছাই হয়ে ধোয়ার ন্যায় উড়ে যাচ্ছে, এটা বুঝি বোঝে না রোজানু? আজ ওকে আগের তুলনায় ভীষণ কঠিন আর রাগী মনে হচ্ছে। এতদিন আদ্রিস ওকে কতই না বিব্রত অবস্থায় ফেলেছে, আর এখন ছোঁয়ার আগেই লকডাউন ঘোষণা করে দিয়েছে। কথার মারপ্যাচে ফেলে ওকে নাস্তানাবুদ করেছে। লোকে বোধহয় ঠিকই বলে, বউয়ের সামনে অধিকাংশ লোকই নেংটি ইঁদুর। মাঝে মধ্যে বিড়ালের মতো মিউ মিউ করা ছাড়া ওদের আর কাজ নেই। শেয়ালের মতো চালাকি করলে ঘোড়ার পায়ের লাথি খেতে হয়। মেয়ে মানুষ এত নির্দয় হয়, রোজাকে না দেখলে বুঝতেই পারতো না আদ্রিস। ততক্ষণে সবার খাওয়া শেষ। আদ্রিস যেহেতু সবার পরে খেতে বসেছে, তাই টেবিলে সে একাই রয়ে গেল। ইশারা করে রোজাকে একটু অপেক্ষা করতে বললে রোজা ওকে পাত্তাই দিল না। রোজার এই ব্যবহারে আদ্রিস আর খেলোই না, উঠে হন হন করে চলে গেল। নিশিতা পেছন থেকে ডাকলেও আদ্রিস শুনলই না। যেহেতু ভোরের ট্রেনেই সুলতানার গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন, তাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়লেন তিনি। রোজাকেও ঘুমিয়ে পড়তে বললেন, কিন্তু ডাইনিংয়ের ঘটনাগুলোর কথা মনে পড়তেই রোজা আর হাসি চাপতে পারল না। কিভাবে উচিত শিক্ষা দিয়েছে আদ্রিসকে ভাবতেই নিজেকে সুখী সুখী লাগছে। কিন্তু ভোরে যাওয়ার সময় যদি দেখা না হয়, এই ভেবেই সে আদ্রিসের ফোনে একটা মেসেজ লিখল। ভোরে বাড়ি যাচ্ছি, আপনাকে জানানোর প্রয়োজন মনে করলাম বলেই জানালাম। শুভরাত্রি। ফোনে বিরক্তিকর টুং শব্দটা হতেই আছাড় দিতে ইচ্ছে করলো আদ্রিসের, কিন্তু অনেকদিন পর স্ক্রিনে রোজার নাম্বার থেকে একটা মেসেজ এসেছে দেখে তাড়াতাড়ি সেটা সিন করে লেখাটা পড়লো। তারপর তড়িঘড়ি করে টাইপ করে লিখলো, সাবধানে থেকো, আর এখন একটু দেখা করবে প্লিজ? আমি সকালে দেরিতে উঠি, যদি দেখা না পাই। ওপাশ থেকে রোজা উত্তর দিল, কেন? প্লিজ, ভালোবাসি। অগত্যা রোজা নেহার ঘরের বারান্দায় এলো। আদ্রিসকেও ওর ঘরের বারান্দায় আসতে বলল। দুজন দুজনকে দেখলো। আদ্রিস রেগে গিয়ে বলল, এটা কি ধরনের দেখা করা? রোজা হাসি আটকে বলল, কাছে থেকেও দূরে নাচ শুয়ে দেখা করা। আদ্রিস রেগে বলল, তুমি এইভাবে মিন করছো কেন? আমি কি সবসময় তোমায় ছুঁই নাকি? একবার রাগের মাথায় ভুল করে। রোজা ওকে থামিয়ে দিয়ে অসমাপ্ত বাক্যটা পূর্ণ করল। গভীরভাবে ছুঁয়েছিলেন। আদ্রিসের রাগের পারদ হুট করেই নেমে গেল। অদ্ভুত এক ঘোরে থেকেই বলল, আরেকবার ছুঁই, দূর থেকে। রোজা অবাক হয়ে বলল, কিভাবে? এভাবে? বলেই আদ্রিস বাতাসে চুমু এঁকে দিল। এই কাণ্ডে কিংকর্তব্য বিমূঢ় হয়ে রোজা দাঁড়িয়ে রইল। ও অনুভব করলো বাতাসটা যেন মুহূর্তেই ওর গাল ছুঁয়ে গেল। লজ্জা পেল সে। রাত্রির নিস্তব্ধতার ঘন ঘটায় কালচে মেঘের ছুটে চলা দেখতে দেখতে দুজনে বারান্দায় কাটিয়ে দেয় অনেকটা সময়। মাঝরাতে বৃষ্টি নামে, ঘুমের ঘোরে দুজনেই দুজনকে অনুভব করে, কিন্তু কেউই জানতে পারে না কারোর মনের খবর। শুক্রবার ছুটির দিন। ভোরের ট্রেনে রোজারা গ্রামে ফিরে গেল। ইচ্ছে থাকলেও তখন ঘুম ভেঙে উঠতে পারি নাই। আদ্রিসের উদ্ভট রাগের কারণে বাড়ির কেউ ওকে ডাকার সাহসও করে না। যখন ঘুম থেকে উঠল, প্রথমেই রোজার কথা মনে পড়ল। বেডসাইড টেবিলে থাকা ঘড়িটা তড়িঘড়ি করে হাতে নিয়ে দেখল বেলা 12টা। বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে একটা আছাড় মারল ঘড়িটাকে।
তিক্ত মেজাজের টি শার্টটা গায়ে জড়াতে জড়াতে বিছানা থেকে নামতেই ঘড়িতে পা পিছলে মেঝেতে আছাড় খেয়ে পড়ল। নিচের উপর বিরক্ত হয়ে সেখানেই বসে থাকলো আদৃশ। উঠল না সেখান থেকে। হাত বাড়িয়ে নিজের ফোনটা নিয়ে হতাশ ভঙ্গিতে ডায়াল করলো একটা নাম্বারে। 2-3 বার রিং হয়ে যাওয়ার পরেও যখন ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া গেল না, তখন দাঁতে দাঁত চেপে ফোনটা নিচের কপালে বাড়ি দিয়ে যেভাবে ছিল সেভাবেই বসে রইল। ফোনটা ভাঙল না, কারণ রোজা যদি পরে ফোন করে তাহলে আদৃশের সাথে যোগাযোগ করতে পারবে না। যদিও আদৃশের যথেষ্ট সন্দেহ আছে রোজা ওকে ফোন দেবে কিনা। এই মেয়ে যে ওকে ফোন দেবে না এটা খুব ভালোভাবেই জানে। আদৃশ হতাশ কণ্ঠে আনমনে বলে,